আমাদের দেশে যা পরিস্থিতি, প্রথম হচ্ছে পুলিশ, দ্বিতীয় সিবিআই। এবার হাইকোর্টে আমরা যখন একটা সুনির্দিষ্ট সুস্থ তদন্তকারী সংস্থা চেয়েছিলাম, তখন হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। সুতরাং সিবিআইয়ের উপরে তো ভরসা রাখতেই হবে। সিবিআই রাজ্য পুলিশের উপরে যা পরিস্থিতি হয়েছে সেদিন, সেই উপরে তো ভরসা রাখা যায় না, তার উপরে আর পুলিশের ওপরে। এবং দ্বিতীয়, সিবিআইয়ের উপরে ভরসা রাখতেই হবে। কিন্তু সিবিআই যদি কাজ না করে আমরা কোথায় যাব, সেই উত্তর কে দেবে সে যা এখনো জানি না। এখন আর আস্থা আছে? মানে এখন তো সিবিআই তদন্ত করছে। সিবিআইকে দিয়েই কাজ করিয়ে নিতে হবে এবং কোর্টের মাধ্যমে সিবিআইকে দিয়ে কাজ করানোর চেষ্টা করব। শুধুমাত্র যে এই ঘটনার দুটো দিক ছিল, একটা হচ্ছে খুন ও ধর্ষণ, দ্বিতীয়ত হচ্ছে যে ষড়যন্ত্র বা তদন্তকে লোপাট করা, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা। এই বিষয়টা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আপনারা কি আশাবাদী? আশাবাদীর যে হতে পারছি না, কারণ সিবিআই যে কাজ করেছে 5.5 মাসে, 6 মাস প্রায় হতে চললো, কোনো কাজই করেনি। আশা করছি আদালতের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো। তদন্তকারী অফিসার যিনি রয়েছেন তাদের সাথে আপনার কথা হয়েছে সাজা ঘোষণার পর? গতকাল আমি ফোন করেছিলাম এই হাইকোর্টে যে রাজ্য সরকার মামলা করেছেন সে ব্যাপারে সিবিআই পার্টি হয়েছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য। তিনি কিছু জানেন না, কিন্তু আমরা রাত্রিবেলায় যখন এই লিস্ট দেখতে পাই সেখানে দেখি সিবিআই পার্টি হয়েছে। তিনি হয়তো আমাদের এড়িয়ে গেছেন বলার জন্যে, বলবেন না হয়তো, কি সেটা কি মনে করছে সেটা তিনি জানেন। এই সমস্ত কোশ্চেনের উত্তর ওনাকে দিতে হবে যখন আমাদের সামনে আসবেন, এবং কোর্টের মাধ্যমে দরকার হলে আমরা এই সমস্ত কোশ্চেনের উত্তর আমরা ওনার কাছ থেকে নেব। অর্থাৎ আপনারা শুনলেন সিবিআই এর তদন্তে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন নির্যাতিতার মা বাবা। অন্যদিকে নতুন কিছুই উঠে আসেনি সিবিআই এর তদন্তে। তালিকায় থাকা সমস্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণও করা হয়নি। এবিপি আনন্দে এসে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুললেন অভয়ার পরিবারের আইনজীবী। জজ সাহেবরা রায় দেন তথ্য প্রমাণ, নথি এবং আর্গুমেন্টের ভিত্তিতে। আর এটা বহু পরিচিত একটা সিমিলি আছে যে বন্ধ ঘরের মধ্যে সেইখানে তার সামনে তদন্তকারী সংস্থা যা রাখবে তার ভিত্তিতে রায় হবে। সেখানে জনতার আবেগ বা বহির্পৃথিবীর যে জনমত সেটা কোনোভাবে গ্রাহ্যের মধ্যে আসে না, আসা উচিত নয়। এইখানে আমার প্রশ্ন, শুধুমাত্র যিনি ল পয়েন্টে বিচার করছেন, কোথাও কি তথ্য প্রমাণ জোগাড়ের ক্ষেত্রে সিবিআইয়ের খামতি থেকে গেছে? জাজমেন্টের 152 নম্বর পাতা, যেটা 14 নম্বর পয়েন্টটাকে এগোচ্ছে, ওখানে একদম স্পেসিফিক্যালি একটা জিনিস মেনশন রয়েছে, দ্য PW50। এখানে হচ্ছে সীমা পাউজা, সিবিআই যিনি ইনভেস্টিগেশন এজেন্সির যে অফিসার, শি ডিড নট মেক এনি ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন। মানে ওনার হাতে ইনভেস্টিগেশন আসার পরে উনি স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন করেননি। এবং পরিষ্কারভাবে উনি লিখেছেন যে শি হ্যাড জাস্ট প্লেস দ্য এভিডেন্সেস আন্ডার ম্যাগনিফাইং গ্লাসেস। মানে ওনার তরফ থেকে ইনভেস্টিগেশনের কোনো কিছু উঠে আসেনি। 128 জন এখানে সাক্ষী ছিল চার্জশিটে, সেই 128 জনের মধ্যে 50 জনকে আনা হয়েছে। প্রশ্ন উঠছিল যে বাকিদের কেন আনা হয়নি। ওনার বক্তব্য যে রিপিটেটিভ উইটনেস হয়ে যাবে, একই কথা বাকিজন বলবে। তো বাকি যদি আমি সবাইকে যদি সাক্ষর জন্য না নিয়ে আসি, তাদের উইটনেস যদি না আসে, তাদের যদি ক্রস এক্সামাইন না হয়, তাহলে যাদেরকে উনি বলছেন রিপিটেটিভ উইটনেস, আগের জন যে সত্যি বলেছে সেইটা করবোরেশনটা কিভাবে আসবে? তাহলে কি যেই সাক্ষীদের থেকে অনেক কিছু আসতে পারতো সেগুলো কি আসতে দেওয়া হলো না? সিবিআই এর উদ্দেশ্যটা কি সেটা একটা খুব সুন্দরভাবে স্পষ্ট। এই কেসেতে এন্ডাতে চলে যাওয়া হয়েছে সবার আগে। এন্ডাতে মানে জানিয়ে দেওয়া হয়েছে একজনই অ্যাকিউজড, সঞ্জয় রায়, এবং এই সঞ্জয় রায়কেই আর কি পুরোপুরি সাজা দেওয়ার জন্য বাকি যা যা দরকার, বাকি যে সাজানো কথা বলছেন আপনি, বলছেন যে এই তদন্তের বটম লাইনটা কি, এন্ড রেজাল্টটা কি, কে খুন করেছে সেটা আগে ঠিক হয়ে গেছে, তারপরে তার তথ্য প্রমাণ জোগাড় হয়েছে। একদমই। তার কারণ ওনার এই সিবিআই যখন ইনভেস্টিগেশন হাতে পেল ইনভেস্টিগেশনের জন্যে, তারপরে ওনারা কি করলেন, কোনো কিছু তথ্য উঠে আসেনি। এবং সেইটারই রিফ্লেকশন পরিষ্কারভাবে জাজমেন্টে উল্লেখ রয়েছে।